প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম, যেখানে একটি সচিত্র প্রতিবেদন, তার নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সোমবার সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। তার নিচে শিরোনাম হয়েছে লাল কালিতে, দেশব্যাপী একযোগে কর্মসূচি পালনের ডাক, বিক্ষোভে উত্তাল সচিবালয়, কোনো কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরও কঠোর আন্দোলন। সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। সচিবালয়ে আজ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সেই সাথে তার পাশে শিরোনাম, সেনা সদরের সংবাদ সম্মেলন, সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই, বিভেদ দ্বন্দ্ব কিছুই সৃষ্টি হয়নি, একে অপরের সঙ্গে সুন্দরভাবে কাজ করছে। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে সেনাবাহিনী কঠোর হবে। মোহাম্মদ নাজিমুদ্দৌলার ছবি দেখতে পাচ্ছি, তার বলতেই এই তথ্যগুলো ছাপা হয়েছে। প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। হঠাৎ আইন শৃঙ্খলার অবনতি, আতঙ্ক আর শঙ্কায় সাধারণ মানুষ, পুলিশের গাফিলতি। বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, মোহাম্মদপুরের ছিনতাইকারীরা মগবাজারে সক্রিয়। মূলত গত 2-1 দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভয়ঙ্কর চিত্রগুলো আমরা দেখছি, মানে মগবাজারের ছিনতাইয়ের ঘটনাটাও খুবই মর্মান্তিক। আমরা সিসিটিভির ফুটেজ দেখলাম, খুবই ভয়ঙ্কর, শিউরেটবার মতো। এমন করে তুমি চিন্তা করো, যার কাছ থেকে ছিনতাই হয়েছে তিনি ছিনতাইয়ের শিকার, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, হ্যাঁ, তার ব্যাগ সম্ভবত ল্যাপটপ আছে বা কাকুতি মিনতি অনুরোধ করেছেন, কিছুতেই অপরাধীদের মন গলেনি। একটা দুইটা বাসার মাঝখানে একটা আলোকোজ্জ্বল রাস্তাতে এবং নিঃসন্দেহে সেই রাস্তায় মানুষ থাকবেন, এটাই স্বাভাবিক। মগবাজার একটি ব্যস্ত এলাকা, সে একটা জায়গায়, মানে প্রথমেই বলতে হয় যিনি ভুক্তভোগী তার প্রতি সমবেদনা, এবং তিনি ভয়ানক সাহসিকতার পরিচয় দিয়েছেন। এরকম তিনজন মানুষ যাদের হাতে ধারালো অস্ত্র এবং তাকে প্রতি মুহূর্ত কোপ দিয়েই যাচ্ছে, এর মাঝেও তিনি চেষ্টা করেছেন তিনি তার সর্বস্ব রক্ষার। এটা নিঃসন্দেহে একটা হিরোইক কাজ হয়েছে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এরকম হিরোইক কাজ থেকে বিরত থাকাই উচিত। পল্লবীতে একই রকম ঘটনা ঘটেছে, তুমি যে দেখে থাকো সামাজিক যোগাযোগ মাধ্যমে, একদম মেট্রো স্টেশনের নিচে, যেখানে প্রচুর সিসি ক্যামেরা আছে। দুঃখজনক। এবং সেখানে ভুক্তভোগীর একটি চিত্র বা ভুক্তভোগীর একটি বক্তব্য সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি একদম স্পষ্ট বলেছেন, পুলিশের কাছে তিনি গেছেন রক্তাক্ত অবস্থায়, পুলিশ বলছে তাদের কিছু করার নেই, এটা হরহামেশাই ঘটে, খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তিনি নিজ থেকে চাইলেন শনাক্ত করবার ব্যাপারে অপরাধীদের, পুলিশ বললেন তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। তাহলে আসলে এখানে যে শিরোনামটা হয়েছে, যে চুম্বক অংশ লিখেছে, আতঙ্ক আর শঙ্কায় সাধারণ মানুষ, পুলিশের গাফিলতি, সত্য মিথ্যা আসলে আমরা সবাই কম বেশি ভালো জানি। প্রথম পাতার অপর শিরোনাম, 9 মাসের দৃষ্টিশক্তি না ফেরায় ক্ষোভ, হতাশা, আত্মাহুতি দিতে চেয়েছিলেন 7 জুলাই যোদ্ধা। সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ, ঐক্যমত্য হয়নি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুনের শুরুতে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু। শেষ পাতায় চোখ রাখতে চাই, লাল কালিতে শেষ পাতার শিরোনাম, আলোচিত কয়েকটি শিল্প গ্রুপের ব্যাংক ঋণ খেলাপি, লাখ কোটি টাকা, বকেয়া 2 লাখ কোটি। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইয়ের হালনাগাদ তদন্ত প্রতিবেদন, অপরিশোধিত ঋণ খেলাপির পথে এগোচ্ছে, তখন খেলাপি ঋণ আরও 2 লাখ কোটি টাকা বেড়ে যাওয়ার আশঙ্কা। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, 4 দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার নিচেই দেখতে পাচ্ছি, নগর ভবন তালাবদ্ধ, মন্ত্রণালয় ইশরাকের নতুন চিঠি, মেয়র দায়িত্ব প্রদানের দাবি। যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে। আপনি কি তাই মনে করেন কিনা? 90% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, 8% পাঠক না মন্তব্য করেছেন, 2% মন্তব্য করেননি। এবং তার পাশে শিরোনাম দেখতে পাচ্ছি, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মহেশপুর, কমলগঞ্জ আরও 175 জনকে পুশ ইন বিএসএফের। পাটগ্রামে যুবককে পুশ ইনের চেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ। সেই সাথে সচিবালয়ে কুসম্পর্কে সচেতন থাকুন, হাসনাত আবদুল্লাহর বরাতে এটি ছাপা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ল এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরুন টকশো ব্যক্তিত্বদের, তারেক রহমান। এবং এনবিআরের চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম। চট্টগ্রাম বন্দরে জমেছে 8,000 কন্টেইনার, কলমবিরতির প্রভাব এবং নির্বাচন যত দেরি হবে সংকট ততই বাড়বে। আমির খসরুর বরাতে ছাপা হয়েছে। দুর্বল 6টি ব্যাংক একীভূত করা হবে, গভর্নরের বরাতে ছাপা হয়েছে। এবং হাসিনাকে ক্ষমতা ছাড়তে বারণ করেন 4 নেতা, চাংখারপুল হত্যাকাণ্ডের ফর্মাল চার্জ। একটু সম্পাদকীয় পাতায় চোখ রাখতে চাই। খুব স্বাভাবিকভাবেই যুগান্তর চমৎকারভাবে সম্পাদকীয়তে কিছু লেখা ছাপে। শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে হবে, দৃষ্টিপাতে লিখেছেন ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, বিস্তারিত পড়তে পারেন। এবং সরকারি কর্মচারীদের উপর দণ্ডের খড়গ এখন মোহাম্মদ ফিরোজ মিয়া লিখছেন। তিনি এখানে চুম্বক অংশে লিখেছেন, 1979 সালের বিশেষ বিধানে অন্য কর্মচারীদের মধ্যে আনুগত্য সৃষ্টি করলেই তা কেবল অপরাধ হতো, কোনো কর্তৃপক্ষের ব্যক্তিগত আনুগত্য অপরাধ হিসেবে গণ্য হতো না। কিন্তু সংশোধনী অধ্যাদেশের ভাষাগত কারণে
কোনো কর্তৃপক্ষের ব্যক্তিগত আনুগত্য অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া আনুগত্যের শামিল কাজ কি তা নিয়ে বিভ্রান্তি দেখা দেবে এবং এর অপপ্রয়োগের শঙ্কা অনেক বেশি। সেই সাথে বৈশ্বিক প্রভাব হারাচ্ছে আমেরিকা, কয়েল বেল্ট লিখছেন পড়তে পারেন, এবং জুলাই বিপ্লবের চেতনা ও নজরুল হালফিল বয়ানে লিখছেন ডক্টর মাহফুজ পারভেজ। দেখো কলি, খুব স্বাভাবিকভাবে যুগান্তর তাদের শেষ পাতায়, দুঃখিত প্রথম পাতায় ছেপেছে, আত্মহত্যা দিতে চেয়েছিলেন 7 জুলাই যোদ্ধা, তারা বিষ পানের চেষ্টা করেছিলেন, চেষ্টা করে আত্মহত্যা করতে চেয়েছিলেন। এটা রাষ্ট্র হিসাবে আমাদের জন্য লজ্জা, রাষ্ট্র হিসাবে আমাদের জন্য ন্যাক্কারজনক। আমরা তাদের নিরাপত্তা তো নিশ্চিত করতে পারিনি, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাদের উপর হামলা আক্রমণ চালানো হয়েছে। সেই রাষ্ট্র তাদের পরবর্তীতে সুচিকিৎসার ব্যবস্থা করে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার চেষ্টা করবার কথা ছিল, চেষ্টা করেছেও কিছু ক্ষেত্রে। কত দূর পেরেছে পারেনি তার ফলাফল তো আমাদের কম বেশি সবারই জানা। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। সমকাল পর্ব, সমকালের প্রথম পাতার খবর, সমস্যাগ্রস্ত 20 আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে খেলাপি ঋণে জর্জরিত যারা। ব্যাংকগুলোর নামও এখানে দেওয়া হয়েছে, FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, BIFC, একই সাথে আছে ইন্টারন্যাশনাল লিজিং, আছে ইউনাইটেড ক্যাপিটাল। কেন লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে। আর এক হচ্ছে 6 ইসলামী ব্যাংক, এটা একটি ভালো খবর, এবং নতুন নতুন নানা রকম স্কিম নিয়ে আসছে গ্রাহকদের জন্য। গতকালকেই এই ধরনের একটি খবরও দেখছিলাম। তারপরে শিরোনাম আছে সচিবালয় ঘিরে উত্তাপ, সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার সচিবালয়ে 1 নম্বর ভবনের সামনে থেকে এই ছবিটি তোলা হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে খবরে যাচ্ছি, টোকিওর কাছে $100 কোটি বাজেট সহায়তা চাইবে ঢাকা, প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন আগামীকাল। তারপরে শিরোনামে রয়েছে সচিবালয়ে থেকে বাধা এলে কঠোর প্রতিরোধ করা হবে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। আছে তারপরের খবরে, মৌলিক সংস্কার নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো, ঐকমত্য কমিশন সংস্কার প্রস্তাব 1 সেই জায়গাতে এসেছে। আর আলী রিয়াজের বরাত দিয়ে ছাপা হয়েছে আরেকটি শিরোনাম, জুলাইয়ে চূড়ান্ত হবে সংস্কারের জুলাই সনদ। অর্থাৎ এই তো সামনেই জুলাই, আর মাত্র মাস দেড়েক পর তখনই জুলাই সংস্কারের যে জুলাই সনদ তা চূড়ান্ত হয়ে যাবে বলেছেন ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ। তারপরে আছে মিত্র দলগুলো বিএনপির বিপরীতে। আছে সংবাদ সম্মেলনে, সেনা সদর সংবাদ সম্মেলন থেকে একটি শিরোনাম রয়েছে, জাতীয় নিরাপত্তা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সেনাবাহিনী বরাদ দিয়ে বলছে, এটি খুবই আশা জায়গা নিয়ে একটি শিরোনাম, এবং এই শিরোনাম অনেকের মধ্যেই এক ধরনের স্বস্তিও প্রভাব করবে, কারণ সাধারণ মানুষের কিন্তু এক ধরনের আলাদা আস্থা রয়েছে সেনাবাহিনীর কাছে। যে কোনো বিপদে, যে কোনো সংকট সময় যখন সেনাবাহিনী সামনের দিকে এগিয়ে আসে, তখন কিন্তু মানুষ সেই জায়গায় আস্থা বা ভরসার জায়গাটা একটু করে হলেও বেশি পায়। দেখো, এবারও আন্দোলনের যখন সেনাবাহিনী মাঠে নামলো, তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি এসেছে, এবং স্বস্তি আসার পাশাপাশি এই বিষয়টি স্পষ্টতভাবে বলবার চেষ্টা হয়েছে। তারা তাদের স্লোগানে রেখেছিলেন যে এই মুহূর্তে দরকার কি, দরকার তারা কি চেয়েছেন, কি দাবি দাবা করেছেন, এই বিষয়টি কিন্তু আমরাও দর্শকদের জানাবার সুযোগ পেয়েছি। একটা ভিন্ন রকম স্বস্তি তো কাজ করেই। হ্যাঁ, ভিন্ন রকম ঘটনা যে ঘটেনি তাও না, সেরকম ভিন্ন রকম ব্যতিক্রম ঘটনা ঘটেছে, তবে কোনো দুটি বিচ্ছিন্ন ঘটনা নিশ্চয়ই বাহিনীর উপর দায়িত্ব বর্তাবে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রত্যেকের গর্ব। একটা লম্বা সময় ধরে কিন্তু যে কোনো ক্রান্তি লগ্নে, যে কোনো সংকটে, যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের তাগিদে সেনাবাহিনী সবার আগে সর্বোচ্চ দিয়েছে। এখনো দেখো, তুমি চিন্তা করো, তাদের তো ব্যারাকের বাইরে এতক্ষণ থাকবার কথা ছিল না। তারা যে লম্বা সময় ডিউটি করছেন, তাদের এত লম্বা সময় পাবলিক ডিউটির পর যখন তারা ফিরে যাচ্ছেন কর্মব্যস্ত দিনের শেষে, ক্লান্তি খুব স্বাভাবিকভাবে তাদের আসছে। প্রতিদিনকার জীবনের সাথে বাড়তি করে যুক্ত হয়েছে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব তারা চমৎকারভাবে পালন করছেন। কিন্তু একটা বাহিনী এত লম্বা সময় যখন ব্যারাকের বাইরে থাকছেন কিংবা দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যেও নানান রকম চাপের তৈরি হয়, তাদের মধ্যেও নানা রকম সংকটের বা সংকট তৈরি হয়। দিন শেষে তারা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের যে কোনো সংকট তাদেরকেও ভাবিয়ে তোলে, এবং এই ভাবনাগুলো, ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিরুচি সবকিছু মিলিয়ে মিশিয়ে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, কেটে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জুবাইর, আপনি কিন্তু দেখবেন যে নানা রকম সংকটের মধ্যে দিয়েও বাংলাদেশ যেভাবে এগিয়ে যায়, আপনি যদি গত 2 বছরের কথা চিন্তা করেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে দেশের যে পট পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, একই সাথে পট পরিবর্তনের পরের একটি বছরের কথাও যদি বলি, কত চড়াই উতরাই পার করে বাংলাদেশের মানুষ একদম
রুট থেকে শুরু করে যদি আমরা উচ্চতর পর্যায়ে যারা আছেন তাদের কথাও বলি, প্রত্যেকটা মানুষের জীবনে এক ধরনের বিচলিত অবস্থা বিরাজ করেছে। কোভিডের পর কি আমরা নরমাল হতে পেরেছি পুরো জাতি মিলে? চিন্তা করি যদি আমরা ছোট লেন্সেও দেখি জুবাইর, খুব বড় করে যদি না দেখি, ছোট লেন্সেও দেখি, বাংলাদেশের মানুষ কিন্তু দেখেন ঘুরে দাঁড়াবার চেষ্টা করে। এই দেশের মানুষগুলোর মধ্যে, আমাদের দেশের মানুষগুলোর মধ্যে এক ধরনের স্পিরিট আছে যেটা আসলে আমরা কখনোই ওই দৃষ্টি দিয়ে দেখতে পাই না। এই মানুষগুলোকে যদি সংগঠিত রাখা যেত, সমাজটাকে যদি আমরা সুন্দর রাখতে পারতাম, যদি স্থিতিশীলতা আমাদের থাকতো, তাহলে হয়তো আমরা অনেক সামনের দিকে ঘুরে দাঁড়াতে পারা মানুষগুলো বিদ্রোহী হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তাদের মধ্যে ওই চেতনার জাগরণটা খুব স্পষ্টভাবে ঘটে। তারা প্রতি মুহূর্ত প্রকৃতির সাথে সংগ্রাম করে, লড়াই করে বাঁচতে শিখেন। যে কোনো সাপ্রেশন বা যে কোনো চাপ, তাদের যে কোনো দমবন্ধকর পরিস্থিতি, তারা চাইবেন তা থেকে উতরে যেয়ে বেরিয়ে আসতে। তুমি বলছিলে না যে কোনোভাবেই আমরা উতরে যাই। গত কয়েক বছরের চিত্রই যদি শুধু দেখি, খুব স্পষ্টতভাবে আরো একবার প্রতীয়মান হয় সৃষ্টিকর্তা প্রচন্ড 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 দয়া পরবশ বাংলাদেশের প্রতি। একদম একই সাথে বাংলাদেশের মানুষের কথাও যদি বলি, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ানোর মতো একটা চমৎকার শক্তি, স্পৃহা তাদের ভিতরে বহন করে প্রতিনিয়ত। আর সে কারণেই মানুষ সবকিছুকে ছেড়ে, আপনি দেখবেন একটা শ্রেণীর কথা হয়তো আমরা বলি বিদেশে চলে যেতে চায়, বাংলাদেশের মানুষ একটু পড়াশোনা করলেই হয়তো চিন্তা করি দেশ কবে ছেড়ে দেশের বাইরে চলে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা নানা রকম কষ্ট, চড়াই উতরাই পার করে এই দেশের মাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকে। কখনো দেশ ছেড়ে যাবেন, কখনো দেশ ছেড়ে যাবেন। কালবেলার একটি সংখ্যা আমার হাতে আছে, কালবেলার প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। লাল কালিতে যেখানে লেখা হয়েছে স্টারলিংকের এক্সট্রা খাতির, চুম্বক অংশে বিস্তারিত তুলে ধরা হয়েছে, পড়ে দেখতে পারেন। তার পাশে শিরোনাম বিশিষ্টজনদের সঙ্গে তারেক রহমান, সরকারকে চাপ অব্যাহত রাখতে হবে, সরকারকে চাপ অব্যাহত রাখতে হবে। তারপর পাশে শিরোনাম দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে, সরকার ও সেনাবাহিনী পরস্পরের পরিপূরক, সেনা সদরের ব্রিফিং, এবং বাপ ছেলের সিন্ডিকেটের কবলে পড়লেই গন্তব্য দাস জীবন, গৃহকর্মী নানারে কিশোরী পাচার। এবং কালবেলার অনুসন্ধানে একটু আপনাদের চুম্বক অংশ পড়ে শোনাতে চাই। শত শত নারী পাচারের অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে, বউ সাজিয়েই পার করা হয় এয়ারপোর্ট, বিয়ে করে বউকে অসামাজিক কাজে বাধ্য করায় দালাল চক্র, আইজিপি সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও রক্ষা পাননি এক নারী। প্রত্যেক নারীতে 1 থেকে 2 লাখ টাকা পান অ্যারেঞ্জাররা, অনেকেই পেটের তাড়নায় দেশ ছেড়ে পড়েন বিপদে। সেই সাথে মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে ঢাকা, করিডোর বিতর্ক প্রসঙ্গ এবং সংস্কারের উদ্যোগ, সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল 6 ব্যাংক এবং সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি, বৃহস্পতিবার মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ দাবি। সেই সাথে চুম্বক অংশে স্টারলিংকের কিছু বিষয় উল্লেখিত আছে, যেহেতু সবার এই মুহূর্তে কৌতূহল, একটু পড়ে শোনাতে চাই। গাইডলাইনের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন, 3 মাসের কমার্শিয়াল টেস্ট পরিচালনার অনুমোদন দিয়েছে বিটিআরসি। এনজিওএস গাইডলাইন, গ্রাউন্ড স্টেশন ও গেটওয়ে থাকার বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো গেটওয়ে ও স্টেশন নেই স্টারলিংকের। বর্তমানে অন্য দেশের গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক। সেবা দিতে স্টারলিংকের জন্য দেশীয় গেটওয়ে নিশ্চিত করতে বলেছিল এনটিএমসি এবং সেই সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়েরও নির্দেশ ছিল বাণিজ্যিক কার্যক্রম স্থানীয় গেটওয়ে ব্যবহারের। সেই সাথে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই চিত্র এসছে, তুলনামূলক একটি চিত্র এসছে প্রতিবেশী রাষ্ট্রের কোথায় কোথায় স্টারলিংকের ব্যবহারে কী কী ধরনের ব্যয় মানুষের করতে হবে। আমি যদি ভুল না করি কোথাও $10 একটা হিসেব ছিল, সেই একটা জায়গায় আমাদের যে হিসেব তা হিসেব কখনোই মিলবে না। খুব স্বাভাবিক বিষয়। বাণিজ্যিক থেকে চার থেকে শুরু করে মানে কি বলবো, সাধারণ মানুষের জীবনযাপনের যে ব্যয়, দেখো 4 থেকে 6 হাজার টাকার একটা ব্যয় গুনতে হবে যদি কেউ গৃহস্থলীভাবে ব্যবহার করতে চান। আর ইন্টারনেটের জন্য সেই ব্যয় খুঁজে করা আসলে বিলাসিতা। আমরা সবসময় চেয়েছি ইন্টারনেটকে সহজলভ্য করতে। রাষ্ট্রযন্ত্র কিন্তু সেই ব্যাপারটাই আগ্রহী ছিল যে কত সহজ করে তোলা যায়, কত মানে অ্যাক্সেসিবল করা যায় ইন্টারনেটটার দিকে। একদম আমরা যদি বিশ্বব্যাপী ইন্টারনেট পেনিট্রেশনের কথা চিন্তা করি, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নাগরিকের সংখ্যার অনুপাতে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী একটা ইন্টারনেট পেনিট্রেশন রয়েছে, যেটা অনেকের জন্য বাণিজ্যিকভাবে খুব আগ্রহের জায়গা। শেষমেশ কি হয় এটা আসলে দেখার বিষয়। লালকালিতে শেষ পথে একটা শিরোনাম পড়তে চাই, এসি ফ্রিজের ভ্যাট বেড়ে হতে পারে দ্বিগুণ। এই ছিল আমার কাছে। দৈনিক ইত্তেফাক আছে আমার হাতে। ইত্তেফাকের প্রথম পাতায় বড় শিরোনাম, প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা, সরকারি চাকরি সংশোধন প্রত্যাহার অধ্যাদেশ দাবিতে আজ সচিবালয়ে বিক্ষোভের ঘোষণা। সারা দেশে সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান। একই সাথে 2 দিনের কলম বিরতিতে 25 ক্যাডারের কর্মকর্তারা আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা। তারপরে শিরোনাম পড়ছি, মানে কতগুলি ঘটনা একটা শিরোনামের আঙ্গিকে রাখা হয়েছে।
এটা আসলে চিন্তা করবার মতো। দেশ নিয়ে আসলে যারা কাজ করবেন এই পরিস্থিতিতে কিভাবে কাজ করবেন সেটা একটি বড় প্রশ্ন। তারপরে শিরোনামে রয়েছে অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে, ডক্টর ইউনূসের বরাত দিয়ে এই শিরোনাম এসেছে। জনগণকে নির্বাচনমুখী করতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন এই কথা। তার সাথে রয়েছে কেনাকাটায় অনিয়ম, যোগ্যতায় কমতি, তারপরেও বহাল যমুনার এমডি। ব্যাংকের খেলাপি ঋণ বাড়ছে অস্বাভাবিক গতিতে, দুদক আর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ উপেক্ষা। তারপর শিরোনামে আছে সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, হাসনাত আবদুল্লাহর বরাত দিয়ে এই খবর এসেছে। একই শিরোনামে সার্জিসের একটি চুম্বক অংশ লেখা হয়েছে। সার্জিস বলেছেন দ্রুত নির্বাচন কলঙ্কে পরিণত হবে। তারপরে শিরোনাম পড়ছি, সরকার সেনাবাহিনী একে অন্যের বিপরীতে দাঁড়ায়নি, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না, মব দিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা, গায়ে বিন্দুমাত্র শক্তি থাকা পর্যন্ত বর্ডার নিয়ে আপোষ নয়, কেএনএফের পোশাক উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক। এই সেনা সদরের সংবাদ সম্মেলন থেকে এই বিষয়গুলি উঠে এসেছে প্রতিবেদনে, চাইলে পড়ে দেখতে পারেন। ভিতরে খুবই বিস্তারিতভাবে বিষয়গুলি নিয়ে লেখা আছে। তারপরের শিরোনাম রয়েছে তত্ত্বাবধায়ককে ঐক্যমত্য দ্বিকক্ষে সংসদীয় বেশিরভাগ দল একমত। রয়টার্সের প্রতিবেদনে আসছে ডক্টর ইউনূসের সরকারের ওপর চাপ বাড়ছে, ছড়িয়ে পড়ছে বিক্ষোভ পুরো দেশ জুড়ে। একটু যদি শেষের পাতায় দেখি শিরোনামগুলির সাথে কি আছে। শেষের পাতায় আছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বরাত দিয়ে আছে গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। বেশ অনেকদিন পরেই আসলে আইন উপদেষ্টার একটা বড় উক্তি আমি বলবো আসলো একটা লম্বা সময় পরে। অনেকেই কিন্তু এই পুরো সময় জুড়ে অপেক্ষা করছিলেন আসিফ নজরুল কি বলেন, উনি কবে কথা বলবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আরও বেশ কিছু তথ্য এবং বেশ কিছু বিষয় এরই মধ্যে উঠে এসেছিল। সেই জায়গা থেকে উনি বলেছেন গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। তারপরে শিরোনামে আছে জুলাইয়ের মধ্যে 6টি দুর্বল ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া হবে, গভর্নর পড়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন। আর দেশের বাইরের একটা শিরোনাম হচ্ছে পুতিন উন্মাদ হয়ে গেছে, ট্রাম্প বলেছেন এই কথা। ট্রাম্প বেশি আবেগপ্রবণ, ক্রেমলিন বলেছে আবার সেই কথা। তারপরে শিরোনামে আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, গাজে 48 ঘন্টায় 200 বিমান হামলায় নিহত 54, আল-আকসা মসজিদে ইসরায়েলি কট্টরপন্থীদের হামলা। তারপরে আছে বনে কোনো ধরনের দখলদারিত্ব মেনে নেওয়া হবে না, পরিবেশ উপদেষ্টার বরাতে এই খবর আছে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে সেনা প্রধানের বক্তব্য দিলে সমস্যা কোথায়, আমির খসরু বলেছেন এই কথা। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরগুলো। কালবেলা শেষ পাতা একটি শিরোনাম আমার দৃষ্টি এড়িয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটাও প্রচণ্ড ভাইরাল হয়েছে, নিশ্চয়ই তুমিও দেখেছো। ইমানুয়েল ম্যাক্রো যখন প্লেন থেকে নামবেন তার পূর্ব মুহূর্তে তার স্ত্রীর দুটো হাত তার গালে দেখা যাচ্ছে, দেখে মনে হয়েছে চপেটাঘাত করছেন, কিন্তু এটা কখনোই হওয়ার কথা না নিশ্চয়ই, কারণ তার স্ত্রী ব্রিজিত তিনিও জানেন তার চারপাশের পরিবেশ বা সেখানকার উপস্থিতি কেমন ছিল, এমনটা হওয়ার কথা না। তবে হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম কিন্তু ভিন্নভাবে তাকে উপস্থাপন করতে ভুলেনি। এই পুরো বিষয়গুলো পড়তে এবং সচিবালয়ের যে সংকট তৈরি হয়েছে, সংকটময় পরিস্থিতি যাচ্ছে, এতে আমার স্কুল জীবনের একটা শপথের কথা মনে পড়লো। আমি জানি না এখন স্কুল কলেজ সেই শপথ পড়ায় কিনা, তবে 21 মেতে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে নতুন করে, যেন পড়ানো হয় যদি ভুল না করি। শপথটি একটু সবার জন্য একবার মনে করাতে চাই, যেখানে বলা হয়েছে আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। শপথটা বোধহয় অনেকেই ভুলে গেছেন। এটাই আসলে বড় প্রশ্ন জুবাইর, কিন্তু সবকিছুকে ছাপিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথা আপনি বলছিলেন সেটা কিন্তু শপথটা অনেকেই ভুলে গেছে। সর্বদা নিজেকে দেশের সেবায় নিয়োজিত রাখিব, এই একটি লাইন যদি মনে থাকতো তাহলেই হতো, তাহলেই অনেক কিছু বদলে যেত। এবং দুর্নীতি করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় দিব না, এই মানসিকতাটা যদি সত্যি আমরা ধরে রাখতে পারি, এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি এটাকে নিজেদের জীবনের মূল মন্ত্র বানাতে পারি, তাহলে হয়তো আমাদের একটা চমৎকার ভবিষ্যতের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। দি ডেইলি স্টারের একটি সংখ্যা আমার হাতে রয়েছে, প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি। Protests continue at Secretariat. Employees warn of escalation if public service ordinance not repealed. Interesting. সেই সাথে army government are working together, not as odds, says army officials.
2.1 million people lost jobs and 86% of them women, finds CPD analysis for first half of fiscal year 2025 make people alert to polls fraud, stated by Yunus. Breakthrough on core reforms, National Consensus Committee. Professor Ali Riaz optimistic despite gaps on some key issues, hopes national charter by July. সেই সাথে পার্শিয়াল এগ্রিমেন্ট যেখানে হয়েছে তার উল্লেখ রয়েছে, এগ্রিমেন্ট যেখানে হয়েছে এবং ডিসএগ্রিমেন্ট, সবগুলো একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। তবে তার আগে একটু পড়ছি। ক্রাইম ওয়েভ স্পার্ক fear in city dwellers. According to the police headquarters, data violence crime has seen a significant surge in Dhaka between January and April compared to the same period last year. এখানে যে একটা জায়গা ঐক্যমত্য হয়েছে, এগ্রিমেন্টের জায়গাগুলো তুলে ধরা হয়েছে, একটু পড়ে শোনাতে চাই, যদিও দর্শকরা পড়ে নিতে পারেন, তবু একটু পড়তে চাই আপনাদের জন্য। Restoration of caretaker government, bicameral parliament, deputy speaker on opposition-led key parliamentary standing committee, separate Supreme Court secretariat, amendment of Article 116, judicial independence, seniority-based appointment of chief justice, political alliance and expression of political opinion by judges to be considered as misconduct, comprehensive EC law, EC to conduct local elections, RTI Act to apply to register political parties, independent electoral boundary commission, parliamentary body to investigate EC's breach of oath, regionalized public service commission, restore Upazila Magistrate Court, permanent public administration reform commission, conflict of interest law এবং criminalization of private sector bribery, UNCAC alignment. যেই জায়গাগুলোতে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো, টার্ম লিমিট অফ প্রাইম মিনিস্টার, appointment process and tenure of chief advisor of the caretaker government, composition and power of the National Constitutional Council, inclusion of pluralism as a basic principle of the Constitution, number of post-party leaders can hold simultaneously, method of electing the president, process of amending the Constitution, proposal of 4 provinces, electing mayors through ward commissioners, eliminating Upazela's vice chairman. এই জায়গাগুলোতে আমরা একমত হতে পারিনি। আচ্ছা, যাই হোক, এই ছিল